हेलो एंड वेलकम। आज हम लोग स्टार्ट करेंगे। आज के एक्चुअली এটা বেঙ্গলি ব্যাচ, তো আমি আমি ভুলে গেছিলাম এটা বেঙ্গলি ভার্সন, হ্যাঁ বাংলা ভার্সন। তাহলে আজকে আমাদের এটা ফার্স্ট ক্লাস হবে মেকানিক্স ফোর্থ সেমিস্টারে। যারা যারা তোমরা এখন থার্ড সেমিস্টার এক্সামটা কমপ্লিট করে নিয়েছো তার জন্য এইটা মেকানিক্সের ফোর্থ সেমিস্টার ক্লাসটা আজকে শুরু করছি আমরা। ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাসটা। এই ক্লাসের শুরু করার আগে আমরা কি কি বই নিব, কোন কোন দিন ক্লাস হবে, ক্লাসটা কিভাবে হবে, অফলাইন হবে অনলাইন হবে, এই সব সমস্ত নিয়ে আজকে আমরা ডিসকাশন করব আমরা আজকে। প্রথম হচ্ছে কি তোমাদের ক্লাস যেটা আছে ওটা ক্লাসটা কমপ্লিটলি ফুললি লাইভ চলবে। ঠিক আছে, তোমরা যদি ব্যাচটা নাও তো ব্যাচটা নেওয়ার জন্য তোমরা একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, ইকরা ম্যাথস। ঠিক আছে, একটা পাই সিম্বল দিয়ে আসবে আর নিচে লেখা থাকবে ইকরা ম্যাথস। তো ইকরা ম্যাথসটা অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবে, ডাউনলোড করে ওখানে গিয়ে দেখবে কি মেকানিক্স 1 2026 বাংলা ভার্সন লেখা থাকবে, ওইটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করতে হবে। আমরা আমরা এখানে কি কি মানে পড়বো, আমরা এখানে সমস্ত টপিকটা পড়বো। প্রথম মানে যারা মানে এই যে অ্যাপ্লিকেশন আছে ইকরা ম্যাথস, এই ইকরা ম্যাথস উপরে তোমাদের মেকানিক্স আর পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা সিসি 8 যেটা আছে, ওই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা টপিক আছে ওই টপিকটা আমরা একসঙ্গে পড়বো। আর বাকি টপিকগুলো আছে ওই টপিকগুলো সাফিকুল স্যার পড়াবে তোমাদেরকে বাংলা ভার্সানেই। ঠিক আছে, তাহলে আমাদেরকে আর কি কি বই নিতে হবে এইটা নিয়ে ডিসকাসটা একটু করে নিই। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিসটা বলে দিই আমি, কি তোমাদের মেকানিক্সটা এত ভালো করে হয়ে যাবে তোমরা এখানে ক্লাসটা করে দেখো। আমি আগেবারটা ক্লাস করিয়েছিলাম মেকানিক্সের, তোমরা ওখানে গিয়ে দেখবে আমি ইউটিউবে এটা অলরেডি ভিডিওর লিঙ্কটা দিয়েছি, তো তোমরা ওখানে গিয়ে দেখবে আমি যেটা লাস্ট টেস্ট নিয়েছিলাম। আমি তো কমপ্লিট কোয়েশ্চেন্স মানে 75 মার্কসে তোমাদের এক্সাম হবে, 75 to 75 তোমাদের কোয়েশ্চেন্সটা নোটস থেকেই থাকবে। কিন্তু যারা আর একটা বলছি কি যারা নোটসটা কমপ্লিট করো নাই বা যারা মানে ঠিকঠাকভাবে রিভিশন করতে পারো নি, তারা আমি লাস্টে দুটো টেস্ট নিব তোমাদের ফুল লেন্থ টেস্ট। ওই ফুল লেন্থ টেস্ট থেকে অ্যাপ্রক্স 35 মার্কসটা তোমাদের কোশ্চেনটা চলে আসবে, ডাইরেক্ট ওখান থেকে চলে আসবে। কিন্তু এটা 100% সিওরিটি নেই, আগে বলে দিচ্ছি আমি কি এটা 100% সিওরিটি নেই। হয়তো কোনো সময় হতে পারে কি ওখান থেকে 20 মার্কস 15 মার্কস 20 মার্কস 15 মার্কস 30 মার্কসই আসলো, নাহলে হয়তো 50 মার্কস পর্যন্তও চলে গেল। ঠিক আছে, তো এটা হয়ে গেল একটা খুব মানে রিস্কি ব্যাপারটা। ঠিক আছে, তাহলে শুরু করি আজকে। হ্যাঁ, আর বলছি আমি কি এখানে কি কি নিব আমরা, মানে বইটা কোন কোন বই নিব আমরা। দেখো আমি মেকানিক্সের জন্য যেটা বই পড়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি, কি আমি মেকানিক্সের জন্য কটা বই পড়েছি। এইটা শুধু পার্টিকেল ডাইনামিক্স আর স্ট্যাটিক্স জন্য আছে, এইটা তোমরা দেখতে পাচ্ছ। আমি এইটা হচ্ছে তোমাদের কৃষ্ণা সিরিজ পার্টিকেল অফ ডাইনামিক্স যেটা তোমাদের পেপারে আছে। ঠিক আছে, আমি এইটা হচ্ছে এসএল ননি, এখানে স্ট্যাটিক্স আর ডাইনামিক্স আছে তোমাদের এখানে। এইটা হাইড্রো বই, এটা তো দরকার নেই, দুটো হাইড্রো বই আছে, এটা জেএম কার আর একটা সানিয়াল, এইটা তো তোমাদের সিলেবাস থেকে সরিয়ে দিয়েছে। এইটা হচ্ছে রিজিড ডাইনামিক্স, এইটাও আছে কিন্তু এইটা মনে হচ্ছে এখন নেই। তোমাদেরকে যেটা বই নিতে হবে আমি এখানে নামটা লিখে দেবো, স্ট্যাটিক্স জন্য তোমাদেরকে নিতে হবে এইটা বই। এটা হচ্ছে অ্যাডভান্স অ্যানালিটিক স্ট্যাটিক্স এস মন্ডলের। ঠিক আছে, আর একটা বই আছে তুমি এটাও নিতে পারো, এইটা হচ্ছে ডক্টর এস প্রধান আর এস সিনহা অ্যানালিটিক স্ট্যাটিক্স, এটা একাডেমিক পাবলিশন মানে এটা বের করে। ঠিক আছে, তো আমি তো অ্যাডভাইস দিব তোমরা এটা বই নিবে, এইটা বই। ঠিক আছে, এইটা রিজিড ডাইনামিক্স আছে মতিউর রহমান, এইটা হচ্ছে ডাইনামিক্স অফ পার্টিকেল এমএল খান্না, এইটা বেসিক্যালি জয়পুর আর দিল্লি এই সব ইউনিভার্সিটিতে বেশি ফলো করে এটা। ঠিক আছে, আর এইটা বই আছে অ্যাডভান্স অ্যানালিটিক্যাল, আচ্ছা ডাইনামিক্স অফ রিজিড বডি, এটা রিজিড ডাইনামিক্স আছে। পার্টিকলস ডাইনামিক্সের জন্য আরেকটা তোমরা নিতে পারো, একাডেমিক পাবলিকেশন একটা বই আছে। আর এইটা গুপ্তা কুমার শর্মা, এটা পড়ে লাগবে তোমাদেরকে, এইসব এখন দরকার নেই, তোমাদের এত বই নিয়ে দরকার নেই, তোমাদেরকে শুধু দুটো বই নিতে হবে। আমি বলে দিচ্ছি, আমার এখানে ওই ঘোষ অ্যান্ড চক্রবর্তী বই দেখতে পেলে না তোমরা, ওইটা বই তো হয়তো অন্য জায়গায় রেখে দিয়েছি আমি। তো তোমাদেরকে এখানে মেকানিক্সের আমরা দুটো পার্টটা পড়তে হবে, একটা পার্ট পড়তে হবে স্ট্যাটিক্স 1, তাহলে স্ট্যাটিক্স 2টা আমাদের 5th সেমেস্টারে আছে, আর একটা আছে ডাইনামিক্স। হ্যাঁ, ডাইনামিক্স পড়তে হবে।
ডাইনামিক্স। তো স্ট্যাটিক্স 1 এর জন্য তোমরা, আমি বই বললাম তোমাদেরকে, এই বইটা নিবে, এই বইটা অ্যাডভান্স, আমি বই নাম লিখে দিচ্ছি, অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স। এর রাইটার হচ্ছে এস মন্ডল। আর ডাইনামিক্স জন্য ঘোষ অ্যান্ড চক্রবর্তী, ব্লু কালারের কভার পেজ হবে, ভালো বই এটা, ঘোষ অ্যান্ড চক্রবর্তী, এইটা বইটা তোমরা নিবে, এইটা ম্যাক্সিমাম এইটা ফলো করবো। আরেকটা বই আছে যা ইম্পর্টেন্ট আছে, এই ইম্পর্টেন্ট বইটা হচ্ছে এমডি রায় সিংহানিয়া। ওই এমডি রায় সিংহানিয়া বইটা তোমরা নিতে পারো, কিন্তু এখনো শুধু দুটো বই, একটা লাগবে অ্যাডভান্স অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স, ওটা সব রেফারেন্স বইটা, যদি তুমি ইউজ করতে চাও তো শুধু রেফারেন্স বই। তো স্ট্যাটিক্স জন্য আমরা অ্যাডভান্স অ্যানালিটিক স্ট্যাটিস্টিক্স পড়বো এস মন্ডলের, আর ডাইনামিক্সের জন্য পার্টিকেল ডাইনামিক্স লেখা হবে বইয়ের উপরে, ওইটা ঘোষ অ্যান্ড চক্রবর্তী। এইটা হলো বইয়ের কথা, ঠিক আছে। আমাদেরকে এখানে এই দুটো পোর্শনটা পড়তে হবে। এখানে একটা চ্যাপ্টার আছে যেটা বলা যায় কোপ্লেনার ফোর্সেস, আমি সিলেবাসটা আপলোড করে দিব, তোমাদের অ্যাপ্লিকেশনে রেজিস্টার করবে, ওখানে যাবে সিলেবাসের ফার্স্ট সেমিস্টার মেকানিক্স 1 বলে একটা ফাইল হবে, ওখানে সিলেবাস হবে আর পিওয়াইকিউ সব কিছু আমি ওখানে আপলোড করে দেবো, ঠিক আছে। তাহলে স্ট্যাটিক্সের জন্য এই বই নেব, আর ডাইনামিক্সের জন্য এইটা বই নেব, ঠিক। ডাইনামিক্সের 4-5টা চ্যাপ্টার আছে আমাদের। এবার আর কিছু তোমাদের কোশ্চেন্স যদি থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমার তো এখন আরও কিছু মনে আসছে না, আমি ক্লাসটা শুরু করছি, ঠিক আছে। এইটা কমপ্লিটলি বাংলা ভার্সন চলবে, কমপ্লিটলি লাইভ চলবে। এদের অফলাইনের জন্য তোমরা শুধু অফলাইন আসতে পারো সেন্টারে টেস্টের দেওয়ার জন্য, এইটা অফলাইনের ক্লাস হবে না, অফলাইনের শুধু টেস্ট হবে তোমাদের। বাট ডেলি সানডে তোমাদের টেস্ট হয়, মানে ধরো আমরা একটা চ্যাপ্টার শেষ করলাম বা 1-2টা টপিক শেষ করলাম, তো সানডে দিন থেকে টেস্টটা শুরু হয়ে যাবে। ধরো একটা চ্যাপ্টার শেষ হলো, সানডে আসবে টেস্ট হয়ে যাবে। আবার একটা চ্যাপ্টার শেষ হলো, তো হয়তো ওখান থেকে হাফ করে দিলাম আর এখান থেকে হাফ করে দিলাম আর টেস্ট নিয়ে নিলাম, এমনি কমপ্লিটলি তোমাদের টেস্ট হবে। এইখানে মেকানিক্সে আর একটা জিনিস আছে কি, মেকানিক্সের যেটা কোশ্চেন থাকে না, ওই কোশ্চেন্সটা একটু লেন্দি টাইপে থাকে। লেন্দি টাইপে মানে কি, 1 পেজ 1.5 পেজ মতো কোশ্চেন থাকে। যদি তোমরা ভালো করে প্র্যাকটিস না করো তাহলে এক্সামে নামাতে পারবে না। হয়তো তুমি জানো কিন্তু মানে হাফ কোশ্চেন হবে, হাফ থেকে পরে আবার ভুলে যাবে কি এর পরের স্টেপটা কি, এইটা যে কনফিউশন যেটা আছে না, এই কনফিউশনটা মেকানিক্সের খুব হয়, ঠিক আছে। তো তোমরা একদম খুব ভালো করে প্র্যাকটিসটা করো, টেস্টটা কন্টিনিউয়াসলি দাও, প্রত্যেক দিন সানডে টেস্ট হবে আমাদের। আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের 75 থেকে 75 কোশ্চেন্স কমপ্লিটলি নোটস থেকে পাবে তোমরা, আর কি বলবো আমি, ঠিক আছে। তাহলে শুরু করছি আমরা মেকানিক্স। তো মেকানিক্স 1 বলে আছে, মেকানিক্স 2 বলে আছে, এটা 1-2 আমাদের আগে চ্যাপ্টারকে ডিসকাস করব, টপিকগুলোকে আদার যেটা আমাদের নাম আছে টপিকের, বলছে মেকানিক্স 1 বলছে, তাহলে মেকানিক্স 2 হবে, 3 হবে, 4 হবে, এমনি আর কিছু হবে মেকানিক্স বলে। মেকানিক্স 1-এ কি বলছে, মেকানিক্স 1-এ আমাদেরকে কিছু চ্যাপ্টার মেকানিক্স মানে মেকানিক্সের কিছু চ্যাপ্টার, মানে ধরো একটা মেকানিক্সে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিচ্ছি আমি জাস্ট, কি মেকানিক্সে ধরো 20টা চ্যাপ্টার আছে, কিন্তু এই সব চ্যাপ্টার যদি একটাই সেমেস্টারে দিয়ে দিল তাহলে তো স্টুডেন্ট তো শুধু মেকানিক্সই পড়বে, আর কিছু তো পড়তেই পারবে না। এই জন্য কি করলো, মেকানিক্স 1 আর মেকানিক্স 2 করে দিল। এখানে মেকানিক্স 1 আর মেকানিক্স 2 করে দিল, তাহলে কি হলো, কিছু চ্যাপ্টারটা চলে আসলো আমাদের মেকানিক্স 1 4th সেমিস্টার, আর কিছু চ্যাপ্টার চলে গেল মেকানিক্স 2 5th সেমিস্টার, আর পরে মেকানিক্স আসবে 7th সেমিস্টার 8th সেমিস্টার, কিন্তু ওখানে অন্য রিজিড বলে, হাইড্রো বলে, এইসব বলে মেকানিক্সটা আসবে, ঠিক আছে। তাহলে মেকানিক্স 1 আগে তো আমরা এইটা জানবো কি মেকানিক্স 1 মানেটা কি হলো। মেকানিক্স 1-এ আমরা কি পড়বো, যেমনি আমরা রিয়েল অ্যানালাইসিসে নাম্বার নিয়ে কথা বলি, অ্যালজেব্রাতে আমরা ইকুয়েশন নিয়ে কথা বলি, ঠিক আছে। তাহলে কমপ্লেক্সে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে কথা বলি, ওর উপরে অ্যানালাইসিস করি। তাহলে মেকানিক্স যেটা চ্যাপ্টার বা টপিকের নাম আছে, এর মধ্যে আমরা কি পড়বো। এখানে শুধু মনে রাখবে, যে কোনো অবজেক্ট, আমি কি বলতে চাইছি কি মেকানিক্সে আমরা যে কোনো অবজেক্ট কোন কন্ডিশনে রেস্টে আছে বা মোশনে আছে এর উপরে আমরা ডিসকাস করব। ব্যাস 2 লাইনে যদি আমি বলতে চাই তাহলে এটাই হচ্ছে কি, যে কোনো অবজেক্ট আছে, একটা অবজেক্টটা তুমি যে কিছু ধরে নাও, অবজেক্টটা তুমি আর্থ নিয়ে নাও, একটা কার নিয়ে নাও, একটা সাইকেল নিয়ে নাও, একটা পার্টিকেল নিয়ে নাও, যা ইচ্ছা তুমি ধরে নাও। এই পার্টিকেল, এই বডিটা
কখন কোন কন্ডিশনে রেস্টে আছে বা মোশনে আছে, এর উপরে যদি আমরা অ্যানালাইসিস করি, এই সমস্ত জিনিসটা একটা টপিকের মধ্যে পড়া যায়। ওই টপিকটা হচ্ছে আমাদের মেকানিক্সটা। ঠিক আছে, তাহলে লাইন এক একটা লাইন আমরা লিখতে যাব কি মেকানিক্সটা কি বললাম আমি, মেকানিক্সটা একবার লিখে নাও। মেকানিক্স বলছে কি মেকানিক্স ক্যান বি defined as that science, mechanics can be defined as that science which describes and predicts, কি বলছে which describe and predicts the condition of rest or motion of bodies around us under the action of forces where, এবার আমি বললাম কি একটা কন্ডিশনে, যে কোনো কন্ডিশনে আমার বডি কি আছে রেস্টে বা মোশনে, এই সব জিনিসটাকে যেটা সায়েন্সে আমরা পড়ি বা অ্যানালাইসিস যে টপিকের মধ্যে করি, ওইটাকে আমার নাম হচ্ছে মেকানিক্স। ঠিক আছে, where a body is said to be at rest when it does not change its position with reference to the surrounding objects, এটা স্পেলিংটা চেক করে নেবে, reference to the surrounding objects, but when it changes its position, we say that it is in motion. ভালো করে বুঝবে এটা। এখানে আমি একটা তো জিনিস প্রথমে বললাম, মেকানিক্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স which describe and predicts, কি বলছে এখানে which describe and predicts the condition of, কোনটা condition বলছে rest or motion of the bodies around us under the action of forces। ঠিক আছে, তাহলে কখন আমি একটা বডিকে রেস্ট বলবো আর কখন একটা বডিকে আমরা মোশনে বলবো? একটা বডিকে রেস্টে কখন বলছি আমরা, where a body is said to be at rest when it does not change its position with reference to the surrounding objects। যদি আমাকে কেউ বলে আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমাকে কেউ বলবে কি আমি রেস্টে আছি বা আমি মোশনে আছি, তাহলে আমাকে দেখতে হবে সারাউন্ডিং অবজেক্টস, আমার রেফারেন্স অফ পয়েন্ট কি আছে। যদি আমি চাঁদ থেকে দেখি তাহলে আমি মোশনে হব, ঠিক আছে, আর যদি আমাকে কেউ সামনে থেকে দেখে তাহলে বলবে কি আমি রেস্টে আছি। ঠিক আছে, তো বলছে এখানে কি সেড টু বি অ্যাট রেস্ট when it does not change its position, আমি নিজের পজিশনটা চেঞ্জ করছি না, with reference to the surrounding objects, মানে সারাউন্ডিং অবজেক্টের রেফারেন্সে যদি আমি নিজের পজিশন চেঞ্জ না করি তাহলে আমি বলবো কি আমি রেস্টে আছি। আদারওয়াইজ যদি আমি সারাউন্ডিং অবজেক্ট রেসপেক্টে যদি আমি নিজের পজিশনটা চেঞ্জ করি তাহলে আমি বলবো কি আমি মোশনে আছি। ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ধরলাম একটা পয়েন্ট এ বা অবজেক্ট এ আছে আর একটা অবজেক্ট আছে বি। ঠিক আছে, এই অবজেক্ট এ যে আছে বি কে দেখছে, অবজেক্ট এ যে আছে বি কে দেখছে, অবজেক্ট এ আছে বি কে দেখছে, তাহলে এ যে বি কে দেখছে তাহলে দেখছে কি বিটা নিজের পজিশন চেঞ্জ করছে না, এই নিজের পজিশনে আছে, তাহলে এ বলবে কি বি রেস্টে আছে।
যদি বি এখানে চলে গেল, আবার এখানে চলে আসলো, তাহলে এ বলবে কি বি নিজের পজিশন চেঞ্জ করছে। নিজের পজিশন কেমনি চেঞ্জ করছে? এ বি কখনো এখানে চলে যাচ্ছে, কখনো এখানে চলে যাচ্ছে, কখনো মানে নিজের পজিশনটা যখন চেঞ্জ করবে তখন বলবো আমরা, এ বলবে কি বি রেস্টে আছে। আর যদি ধরো আমি কি করলাম, এই বোর্ডটাকে উঠিয়ে নিলাম আর বোর্ডটাকে উঠিয়ে এমনি এমনি করে ঘোরাচ্ছি, তাহলে এ আর বি দুজনেই ঘুরছে, দুজনেই পজিশন চেঞ্জ করছে। বুঝতে পারছো তো? দুজনেই পজিশন চেঞ্জ করছে। কিন্তু কিন্তু যদি বি এর রেসপেক্টে যদি দেখে বা এ বি এর রেসপেক্টে যদি দেখি, তাহলে এই দুজনকে এক দুজনকে বলবে কি আমরা রেস্টে আছি। বুঝতে পারবো? মানে একদম সিম্পল লজিক তোমরা দেখতেও পারো আগে, মানে কোনোদিন যদি বাসে যাও, তাহলে যদি দুটা বাস যদি একসঙ্গে সেম স্পিডে চলে, তাহলে মনে হবে কি আমরা রেস্টে চলে এসেছি। আমরা দুজনের মানে উইন্ডো থেকে দেখবো যদি পাশে তাহলে মনে হবে কি মানে একদম থেমে গেছে বাসগুলোটা। এইটা হচ্ছে রেস্টের ডেফিনেশনটা আর মোশনের ডেফিনেশনটা। এটা হলো মেকানিক্সের আমি একটা ছোট্ট একটা তোমাদেরকে ধারণা তো দিলাম মেকানিক্সটা কি। এবার মেকানিক্সকে অনেক ভাগে ডিভাইড করা যায়, ক্লাসিক্যাল মেকানিক্স, অ্যাডভান্স মেকানিক্স আর কোয়ান্টাম, অনেক টাইপের মেকানিক্স আছে, বুঝলে। কিন্তু আমাদের এখানে ফোর্থ সেমিস্টারে খুব বেশি না, ছোট্ট একটা আমি ক্লাসিফিকেশন করে দিচ্ছি। এই যে আমি বললাম তোমাদেরকে কি বডি রেস্টে বা মোশন, এর প্রেডিকশনটা দেখবো, ডিসক্রিপশনস দেখবো, এর অ্যানালাইসিসটা করবো মেকানিক্স। এবার আমি জানি না কি মানে বডিটা কি, বডি মানে বডিটা কি টাইপের বডি রিজিড বডি হতে পারে, বডি তো আমাদের ডিফর্মেবল বডি। এবার বডি হিসাবে এবার আমি দেখে নিলাম, আমি বুঝে গেলাম কি মেকানিক্সে আমি দুটো জিনিসটা দেখবো, একটা বডি যখন রেস্টে থাকবে, একটা বডি যখন মোশনে থাকবে। এবার আমি বডি উপরে যেটা বডি রেস্টে আছে বা মোশনে আছে ওই হিসাবে আমি যদি ডিভাইড করি, তাহলে আমরা পড়বো মেকানিক্স অফ রিজিড বডি। প্রথমে তো দেখবো মেকানিক্স অফ রিজিড বডিজ। এবার নেক্সট হচ্ছে মেকানিক্স অফ ডিফর্মেবল বডি, ডিমরফেবল বডি বা ডিফর্মেবল বডি। এবার স্পেলিংটা চেক করে নেব, ডিফর্মেবল বডিজ। আরেকটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স অফ ফ্লুইডস। আবার আমি বলছি তোমাদেরকে, এইটাই ক্লাসিফিকেশন নেই মেকানিক্সের, শুধু তিনটা অনেক ক্লাসিফিকেশন আছে। কিন্তু এখানে বোঝানোর জন্য আমি কি বললাম, বডি হয়তো রেস্টে থাকবে, না হলে মোশনে থাকবে। তাহলে বডি কোন টাইপের বডি থাকবে? তাহলে রিজিড টাইপের বডি, ডিফর্মেবল টাইপের বডি আর মেকানিক্স অফ ফ্লুইড। এইটা আমাদেরকে পড়তে হবে না ফোর্থ সেমিস্টারে। এইটা মানে কি স্যার একটু বলে দেন, কি মেকানিক্স অফ ফ্লুইডস মানে কি? মেকানিক্স অফ ফ্লুইডস মানে যে ফ্লুইড মানেটা কি আগে একটা বুঝে নাও, কি ফ্লুইডস মানে কি? ফ্লুইডস মানে যারা ফ্লো করতে পারে, তো কে ফ্লো করতে পারে? এয়ার হতে পারে, লিকুইড হতে পারে, ওয়াটার, হানি, তুমি যা ইচ্ছা তুমি ধরে নাও, যারা ফ্লো করতে পারে। এর উপরে মেকানিক্স যদি করি, মানে একটা ওয়াটার আছে, ওর মধ্যে একটা পার্টিকেল আছে, ওয়াটারটাও ফ্লো করছে, ওর ভিতরে একটা পার্টিকেলও ফ্লো করছে, তাহলে ওর স্পিড, ওর ভেলোসিটি, ওর পজিশনটা কি হবে, এইটা পড়বো আমরা মেকানিক্স অফ ফ্লুইড এইখানে। কিন্তু এটা আমাদের ফোর্থ সেমিস্টারে নয়। এবার চলে আসি এখানে মেকানিক্স অফ ডিফর্মেবল বডি মানে কি? মানে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে নিজের শেপটা যদি চেঞ্জ করে দেয়, তাহলে ওই টাইপকে বডিকে আমরা বলি ডিফর্মেবল বডি। আমি এক্সাম্পলটা দিচ্ছি তোমাদেরকে। ধরো আমি এখানে ফোর্সটা অ্যাপ্লাই করলাম, দেখো এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্স অ্যাপ্লাই করার পর দেখো এইটা বডিটা মোশনে চলে আসছে, ঠিক আছে। এটা ডিফর্মেবল বডি মানে ফোর্স অ্যাপ্লাই করার পর এই নিজের শেপটা চেঞ্জ করে দিবে। আমি একটা মানে এই যে দেখছিলাম কি কিছু এমনি বডিটা আমি পাই যে নিজের শেপটা চেঞ্জ করে দেয়। মানে তোমরা তো এই বলটা দেখে হবে ওই বলটা, মানে যার এই রাবারের বল যেটা থাকে, ওই বলটা যদি আমি ওটাকে পুশ করি বা মানে ওর উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হয়, নিজের শেপটা চেঞ্জ করে দেয়। তাহলে ফোর্স অ্যাপ্লাই করার পর যদি নিজের শেপটা যদি চেঞ্জ করে দিল, তাহলে এই টাইপের বডির রেস্টের বা মোশনের আমি অ্যানালাইসিস করি, তাহলে এইটা আমরা পড়বো মেকানিক্স অফ ডিফর্মেবল। খুব একটা ছোট্ট চ্যাপ্টার আমাদের আছে, এইটা আমরা পড়বো। এবার হচ্ছে মেকানিক্স অফ রিজিড বডি। মেকানিক্স অফ রিজিড বডিটা কি? মেকানিক্স অফ রিজিড বডি হচ্ছে রিজিড বডি মানে যার উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করব কিন্তু ওই নিজের শেপটা চেঞ্জ করবে না, এই টাইপকে বডিকে আমরা বলবো রিজিড বডি। তাহলে তোমাদের কোশ্চেন আসবে, স্যার এমনি কোনো বডি নাই, এক্সিস্টই করে না, এমনি কোনো বডি এক্সিস্ট করে না যার উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করব
আর ওই শেপ চেঞ্জ করবে না। তোমরা ধরে নাও একটা খুব একদম আয়রনের বলটা নিয়ে আসলে, কিন্তু আয়রনের বলটা তুমি নিয়ে আসলে ওর উপরে আমি ফোর্সটা এত ফোর্স অ্যাপ্লাই করলাম, শেপ চেঞ্জ করেই নেবে। ফোর্স অ্যাপ্লাই করার পর নিজের শেপটা যদি চেঞ্জ করে দেয় তাহলে ওইটা রিজিড বডি নয়, তাহলে রিয়েলি মানে 100% রিজিড বডি কোনোদিন এক্সিস্ট করবে না। তো স্যার আমরা পড়ছি কেন রিজিড বডি আর ডিফর্মেবল বডি? এক সেকেন্ড দাঁড়াবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা হয়ে গেল আমাদের মেকানিক্সের একটা ছোট্ট ক্লাসিফিকেশন। এবার এই রিজিড বডিজ যেটা আমরা মেকানিক্সটা পড়বো, একেও আমরা 3 ভাগে বেসিক্যালি ডিভাইড করছি। একটা হচ্ছে কাইনেমেটিক্স, একটা হচ্ছে ডাইনামিক্স। দেখো অনেক জায়গায় ডাইনামিক্সের মধ্যে কাইনেটিক্স আর কাইনেমেটিক্স চলে আসে, কিন্তু জাস্ট ডাইনামিক্স এইটা আমরা মানে এখানে পড়বো না কি এর ডিভিশনটা ভুল হয়ে গেল, এটা খারাপ হয়ে গেল, এই স্যার এটা এমনি বলেছিল, এই স্যারটা এমনি বলেছিল, না, এটা জাস্ট আমি তোমাদেরকে সাবজেক্টে নিয়ে আসছি, বুঝলে? তাহলে কাইনেমেটিক্স, ডাইনামিক্স আর একটা থাকে স্ট্যাটিক্স। যখন রিজিড বডি, আমরা তো দেখলাম কি মেকানিক্সের আমরা যখন বডি আমার রেস্টে থাকবে আর মোশনে থাকবে ওর উপরে অ্যানালাইসিস যেটা করব, এটা হচ্ছে আমাদের মেকানিক্সের পার্ট পড়বো। এবার আমি চলে আসলাম এখানে, দেখলাম মেকানিক্স অফ রিজিড বডি, ডিফর্মেবল বডি আর মেকানিক্স অফ ফ্লুইডস। আমি এখানে বললাম একে আমি 3 পার্টে ডিভাইড করলাম, একটা কাইনেমেটিক্স, একটা ডাইনামিক্স, একটা স্ট্যাটিক্স। আমরা আজকে যেটা শুরু করছি এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক্স পার্টটা। স্ট্যাটিক্স মানে কি, যখন আমাদের বডি উপরে ফোর্সটা অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার পর যদি বডি রেস্টে থাকে তাহলে এইটা জিনিসটাকে আমরা পড়বো স্ট্যাটিক্সে। যখন বডি মোশনে চলে আসলো তাহলে এটাকে পড়বো আমরা ডাইনামিক্সে। যখন কজ অফ মোশন আমি ইনক্লুড করে নিই তাহলে এটা আমরা পড়বো কাইনেমেটিক্সে। ঠিক আছে, তা আমরা আজকে পড়বো স্ট্যাটিক্স। তাহলে এই দুটো জিনিসটাকে এখন আমি হোল্ডে রাখছি, আবার এটা ক্লাসিফিকেশন করব যখন ডাইনামিক্সটা শুরু করব। এই ডাইনামিক্সের মধ্যে হয়তো একটা হবে কাইনেটিক্স আর এটা হচ্ছে আমাদের কাইনেমেটিক্স। এইভাবেও মানে এইটা করা যায়, মানে ডিভিশন করা যায়, কিন্তু এর উপরে আমি বেশি ফোকাস করছি না এখন, আমি ফোকাস করছি এখন মেইনলি স্ট্যাটিক্স। তাহলে আজকে আমরা শুরু করব স্ট্যাটিক্সের একটা ছোট্ট প্যারাগ্রাফ, ইউনিট 1 বলে আছে, ওখানে মেইনলি একটাই চ্যাপ্টার আছে একটাই, কোপ্লেনার ফোর্সেস। ওই কোপ্লেনার ফোর্সের জন্য ব্যাকগ্রাউন্ড যুক্ত কেমনি ইকুইলিব্রিয়াম জিনিসটা কি, ফোর্সটা কি, এই সব জিনিসটাকে এক্সপ্লেন করা আছে। সিলেবাস তো তোমরা দেখবে, আমি অ্যাপ্লিকেশনে আপলোড করে দেবো। তাহলে আজকে আমরা শুরু করছি মেকানিক্স। এইটা সব ডিসকাশন যত হলো এইটা শুধু হচ্ছে আমাদের যে সিলেবাসের যে পেপারের নাম আছে মেকানিক্স, ওর নাম উপরে। এবার হচ্ছে আমাদের সিলেবাসের যেটা ফার্স্ট ইউনিট দেওয়া আছে, ওই ইউনিট জন্য আমি ইউজ করব এই বইটা। ম্যাক্সিমাম জিনিসটা এই বই থেকে চলে আসবে, আর কিছু কিছু যদি থাকে তাহলে ওইটা তোমাদের নোটসে ইনক্লুড থাকবে, শুধু এই বইটা নেবে। যদি বইটা না কিনো তাহলে কলেজ যাবে, কলেজ থেকে বইটা নিবে আর বই নিজের নামে এন্ট্রি করে নেবে, আর এন্ট্রি করার পর 14 দিন পরে মনে হচ্ছে রিনিউ করে, তো রিনিউ করতেই থাকবে, কিন্তু বইটা সবসময় নিজের পাশেই রাখবে, ওখান থেকে দেখবে। এবার আমরা শুরু করছি আজকে স্ট্যাটিক্স। আমি বলেছিলাম স্ট্যাটিক্সে যখন আমাদের বডি রেস্টে থাকে, মানে কিছু সিস্টেম অফ ফোর্সেস আমি অ্যাপ্লাই করার পর যদি আমার বডি যদি রেস্টে থাকে তাহলে আমরা ওইটা জিনিসটাতে কোথায় দেখব, স্ট্যাটিক্সে। এখানে আসার আগে আমরা কিছু কিছু জিনিসটা ওয়ার্ড টার্মগুলো জেনে নিতে হবে। যেমন ধরো ফোর্সটা কী জিনিস। আমি এত বেসিকটা নিয়ে এই জন্য চলছি কারণ দেখো অনেকজনের দেখবে তোমরা মেজর হোক বা মাইনর হোক বা এমডিসি পেপার হোক, সেম মেকানিক্স পেপার অনার্স পেপারের জন্য আছে, মানে মেজরের জন্য তোমরা দেখবে যখন সিলেবাসটা ডাউনলোড করবে তো মেকানিক্স 1 বলে মেজরের জন্য লেখা আছে মেকানিক্স 1। এর ডিটেল সিলেবাস পেজ নাম্বার 24 উপরে দেওয়া আছে। যারা এমডিসি পেপার আছে ওরও মেকানিক্স লেখা আছে, শুধু মেকানিক্স লেখা আছে, এরও দেখবে ডিটেল সিলেবাস 24 এর
পেজে দেওয়া আছে। যারা যারা মাইনর পেপার আছো, এমডিসি পেপার আছো, সিসি পেপার আছো, মেজর পেপার আছো, সবাইকে এটাই পড়তে হবে, এইটাই মেকানিক্স পড়তে হবে, এখানে স্ট্যাটিক্স। এই জন্য আমি একদম বেসিক্সে মানে বেসিক থেকে চলছি। মানে যারা ইকোনমিক্স অনার্স করছো, কোনো দিন তোমরা 11-12 সায়েন্স পড়ো নাই, কিন্তু আজকে মেকানিক্স পড়তে হচ্ছে, তাহলে একদম বেসিক জিরো থেকেও মাইনাস মানে থেকে আমি নিয়ে চলছি, একদম বেসিক। মানে শুধু এখানে ধরো আমি কোনো টার্মগুলোটা বুঝাচ্ছি, তো তোমাদেরকে শুধু এইটা মানে একটাও জিনিসটা আমি চাইছি না কি ছেড়ে দিই। তো তোমরা মনে হবে কি স্যার ফোর্সটা আমরা জানি, ইকুইলিব্রিয়াম কি জিনিস জানি, কিন্তু এখানে ওই সবাইকে নিয়ে চলতে হবে, ঠিক আছে? তাহলে ফোর্সটা কি ওইটা জেনে নিই। A force represents the action of one body to another, ঠিক আছে? it can be exerted, actual contact or at a distance, ঠিক আছে? as in case of gravitational forces and magnetic forces, gravitational forces and magnetic forces, এটা হচ্ছে and magnetic forces. A force is characterized by its point of application, its magnitude and direction, a force represented by a vector. এবার দেখো, যারা কোনোদিন ম্যাথমেটিক্স বা সায়েন্স নিয়ে পড়ো নাই, ওদেরকে এটা হয়তো অসুবিধা হবে, মানে যারা কোনোদিন করো নাই ফোর্সটা কি জিনিসটা। তাহলে এখানে দেখো কত জিনিস চলে আসলো, ম্যাগনিটিউড চলে আসলো, ডাইরেকশন চলে আসলো, ভেক্টর চলে আসলো, এই অনেক ওয়ার্ড টার্মগুলো চলে আসলো। যারা ইকোনমিক্স নিয়ে পড়ছো বা অন্য বায়োলজি নিয়ে পড়ছো, ওদেরকে তো পড়তে হচ্ছে এমডিসি পেপার বা মাইনর পেপার। যারা অলরেডি জানো ফোর্সটা কি জিনিস, আর একটু ভালো করে বুঝে নাও। আমি বলছি তোমাদেরকে এমনি হবে না কি এটা স্যার খুব বেসিক জিনিসটা, আমি তো এটা জানি। তোমরা বাস একটা ক্লাস হয়তো বেশি লাগবে, কিন্তু সবাই এক প্ল্যাটফর্মে চলে আসবে, সব এক বরাবর চলে আসবে। আমাকে একটু জাস্ট টাইম দাও। বলছে রিপ্রেজেন্ট অ্যাকশন ওয়ান বডি টু অ্যানাদার বডি, ঠিক আছে? ইট ক্যান বি এক্সার্টেড মানে হয় মানে কি বলবো আমি, জোর লাগানা, মানে ফোর্স লাগানা, জোর লাগানা। অ্যাকচুয়াল কন্ট্যাক্ট অর অ্যাট এ ডিস্টেন্স, এই যে ফোর্স আছে, এই ফোর্স অ্যাকচুয়াল কন্ট্যাক্টেও লাগতে পারে, আর বিনা অ্যাকচুয়াল কন্ট্যাক্ট মানে ডিস্টেন্সে থাকে তারপরেও লাগতে পারে। যেমন ধরো আমি দেখো এই মার্কারগুলো যে আছে না, মার্কারগুলোকে নিচে ছাড়ছি, মানে ছাড়ছি এখান থেকে, তাহলে নিচে চলে আসছে। তাহলে এখানে কি লাগছে, এইখানে অ্যাট এ ডিস্টেন্স গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, এখানে কোনো কন্ট্যাক্টে নেই এই ফোর্স লাগানোর জন্য, ঠিক আছে? তুমি ম্যাগনেট নিয়ে দেখবে, এখানে রাখবে, কোনো জিনিসটা চলে আসবে ওর পাশে। এর মানে কি ওখানে কোনো অ্যাকচুয়াল কন্ট্যাক্ট নেই, কিন্তু জোর লাগাচ্ছে, জোর দিচ্ছে, ওই চলে আসছে, টেনে নিচ্ছে, ঠিক আছে? As in case of gravitational forces and magnetic forces, a force is characterized by its points of application.
অ্যান্ড ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। এর ম্যাগনিটিউড মানে কত পরিমাণও থাকবে, আর এর ডাইরেকশনও থাকবে। পরিমাণ মানে কি, 10 নিউটন ফোর্স লাগালো, 20 নিউটন ফোর্স। নিউটন মানে এটা মানে একদম ভাবো নাকি আমি খুব মানে কিছু মানে বড় ওয়ার্ড বলে দিলাম। যেমনি ধরো কোনো জিনিসটাকে তুমি যদি কিনতে যাও, তাহলে কি 5 কেজি, 6 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি, এমনি একটা ইউনিট আছে না কেজি। অমনি ফোর্সের জন্য একটা ইউনিট লাগে, ইউজ করি আমরা নিউটন। আমি কিভাবে বলতে পারবো কি এটা 10 কেজি ফোর্স তো বলবো না, এই জন্য আমরা নিউটনের জন্য মানে ফোর্সের জন্য নিউটন ইউজ করি, কি 10 নিউটন ফোর্স, 15 নিউটন ফোর্স, 20 নিউটন ফোর্স, এইটা ফোর্স। আর ডাইরেকশন মানে কোন ডাইরেকশনে কাজ মানে লাগছে। এমনি যদি ছাড়লাম তাহলে আমরা জানলাম কি গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে 10 নিউটন, আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিচ্ছি, 10 নিউটন ধরে নিচ ডাইরেকশনে লাগছে, বা ম্যাগনেটিক ফোর্স আমি এখানে যদি রাখি তাহলে উপ ডাইরেকশনে, মানে অফ সাইডে লাগছে, ঠিক আছে। তো ফোর্স যেটা আছে এর ম্যাগনিটিউড থাকে, ডাইরেকশনও থাকে। এই যার কাছে ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই থাকে, ওইটা আমরা একটা ওকে বলি ভেক্টর কোয়ান্টিটিটা। শুধু একটাই মনে রাখবে, এখানে কিচ্ছু মানে জানতে হবে না কি ভেক্টর জিনিসটা কি, মনে রাখবে যার কাছে ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই জিনিস থাকবে ওইটাকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। এইটা হলো ফোর্সের ডেফিনেশনটা, একটা ছোট্ট ডেফিনেশন, ঠিক আছে। আর ফোর্সটাকে যদি আমি দেখি, আমি একটা এক্সাম্পলটা নিই যদি, তাহলে এখানে পয়েন্ট এ আছে, এই পয়েন্ট এ উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছি আমরা এফ, এইটাকে ভেক্টরকে এইভাবে ডিনোট করা যায়, ঠিক। চল এবার নেক্সট একটা কনসেপ্ট, আমি স্ট্যাটিক্সে চলে এসেছি। আমি আগে প্রথম তোমাদেরকে বুঝালাম ফোর্সটা কি জিনিস। এবার ফোর্স যেটা থাকে না, এটা ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ ফোর্স, একটা প্রিন্সিপাল আছে একটা। এই প্রিন্সিপাল কি বলছে, প্রিন্সিপাল অফ ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ ফোর্স, ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ ফোর্স। এটা কি প্রিন্সিপাল, কি বলতে চাইছে ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ ফোর্স, তাহলে বুঝো ভালো করে। আমি তোমাদেরকে বুঝাচ্ছি। একটা ধরো বডি আছে আমার, একটা বডি আছে, ফর এক্সাম্পল যে কোনো একটা বডি হোক না কেন, এইখানে যদি নাম্বার অফ ফোর্সেস ধরলাম, ফর এক্সাম্পল দুটো ফোর্স ধরলাম, একটা ফোর্স ডাউনওয়ার্ড ডাইরেকশনে লাগছে, এটা ধরে নিলাম ডাব্লু, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স আমি বলি, এটা এমজি ডাউনওয়ার্ড ডাইরেকশনে, ঠিক। আর একটা ফোর্স লাগছে ফ্রিকশন ফোর্স ব্যাকওয়ার্ড ডাইরেকশনে, আমি এটাকে এফ দিয়ে ডিনোট করি। ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ, এইটা প্রিন্সিপাল কি বলছে, প্রিন্সিপাল অফ ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স ফোর্স, এই বলছে যদি এমজি আর ফ্রিকশন ফোর্স এই দুটা একটা বডি উপরে যদি অ্যাপ্লাই করছে, দুটা কেন, তিনটা, চারটে, পাঁচটা সিস্টেম অফ ফোর্সেস যদি একটা বডি উপরে যদি অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই ইচ ফোর্সেস যেটা হবে না, ওই ইন্ডিপেন্ডেন্ট থাকবে। মানে এফটা যদি এখানে 5 নিউটন লাগছে আর ডাব্লুটা যদি এখানে 10 নিউটন লাগছে, তাহলে এফটাকে চেঞ্জ করলে ডাব্লুটা চেঞ্জ হবে না, বা নিজেরই কাজ করবে। এইটাকে চেঞ্জ করলে এইটা চেঞ্জ হবে না, বা এইটা চেঞ্জ করলে এইটা চেঞ্জ হবে না, বুঝলে। মানে ইন্ডিপেন্ডেন্ট থাকবে যত সিস্টেম অফ ফোর্স লাগুক না কেন একটা বডি উপরে, যত সিস্টেম অফ ফোর্সেস মানে যত ফোর্সেস লাগুক না কেন, একটা ফোর্স, দুটা ফোর্স, তিনটা ফোর্স, চারটা ফোর্স, 10টা ফোর্স, 20টা ফোর্স, 100 ফোর্স, মানে যত ফোর্সটা তুমি অ্যাপ্লাই করো বডি উপরে, এই সব নিজেরই ইন্ডিপেন্ডেন্ট থাকবে। এমনি হবে না কি একটা ফোর্সকে যদি আমি বাড়িয়ে দিলাম তাহলে সেকেন্ড ফোর্সটা বেড়ে গেল বা কমে গেল, মানে কিচ্ছু এফেক্ট পড়বে না। ওই নিজের কাজটা নিজে করছে, বাড়লো কম হলো, শূন্য হয়ে গেল, জিরো হয়ে গেল, ওই নিজের কাজটা নিজে করবে। আর যেটা অ্যানাদার ফোর্স আছে ওই নিজের কাজটা নিজে করবে, কোনো ডিপেন্ডেন্সি থাকবে না এখানে, ঠিক। আই হোপ ক্লিয়ার। এইবার একটা লিখে নাও, দ্য ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স of force means that different forces acting on an object operate independently of each other,
of each other. Each other. Each force produce its own effect without being influenced by other forces. Influenced by other forces. For example, when an object is under the influence of gravity, and friction, gravity pulls it downwards, and friction opposes the motion. Friction opposes the motion along a surface. These forces does not affect each other. Does not affect each other's magnitude or direction. একটা ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স, এটা সব কেন ডেফিনেশনটা ইউজ করছি পজ করে আগে লিখে নেবে তোমরা, তারপরে আমি ইরেজ করব কিছুদের পরে। ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স প্রিন্সিপাল অফ, যখন আমরা সিস্টেম অফ ফোর্স অ্যাপ্লাই করব তো কখনো কখনো কোশ্চেন আসে না কি স্যার এমনি হতে পারে কি এই ফোর্সটা যদি বেশি করে দিলাম তাহলে সেকেন্ড ফোর্সটাও বেড়ে যাবে বা কমে যাবে বা কিছু না। যদি আমি একটা অবজেক্টের উপরে 2টা 3টা 4টা 5টা যতটা ফোর্সটা ইউজ করছি আমরা, ওরা সবাই ইন্ডিপেন্ডেন্ট থাকবে, ঠিক আছে। এবার নেক্সট আমাদেরকে বুঝতে হবে কি ইকুইলিব্রিয়ামটা কী জিনিস, ঠিক আছে। তাহলে আজকে আমি এখানেই রাখছি, ভিডিওটা প্রথম ক্লাস আছে, তাহলে ভিডিওটা বেশি আমি বড় করছি না, এটা ছোট্ট। তোমাদের যে কিছু কোয়েরি থাকে, তোমরা যদি কোয়েশনস কিছু আসে কি হ্যাঁ কেমনি করতে হবে না করতে হবে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদেরকে। আর আমি আজকে এখানেই ছাড়ছি, তোমরা ইকরা ম্যাথস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, ওখানে রেজিস্টার করে ক্লাসটা কন্টিনিউ করবে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, আবার দেখা করছি।